আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আতিয়ার্স টিউটোরিয়াল পয়েন্ট এটিপি এর অফলাইন এবং অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে রসায়ন। রসায়নের প্রথম অধ্যায়, অধ্যায়টির নাম হচ্ছে রসায়নের ধারণা। তো আমরা রসায়নের ধারণা নিতে গিয়ে প্রথমে আমরা যে বিষয়টি দেখব বা বিষয়টি পড়ব সে বিষয়টি হচ্ছে রসায়ন কি। রসায়ন কি বা কাকে বলে? তো রসায়ন কি বা কাকে বলে, দেখো আমি লিখে রাখছি রসায়ন কি। বলো দেখি কি লিখছি, যে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? রসায়ন বলে। আচ্ছা, আমরা পদার্থের এখানে রেপটা দেই নাই, দিয়ে নিলাম। তো দেখো কি, আবার বলো দেখি রসায়ন কি। হ্যাঁ, এক এক করে বলো বা ছুললি বলো। কি বলছি দেখো তো, বিজ্ঞানের যে শাখায় পদার্থের কয়টা জিনিস নিয়ে আলোচনা করবে? তিনটা জিনিস নিয়ে আলোচনা করবে। এক হচ্ছে পদার্থের কি গঠন, তারপরে হচ্ছে পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে যদি আলোচনা করে তাকে কি বলা হবে? রসায়ন বলা হবে। অর্থাৎ রসায়ন কয়টি বিষয় নিয়ে আলোচনা করবে? তিনটা। অর্থাৎ বিজ্ঞানের যে বিষয় আছে, অর্থাৎ বিজ্ঞানের যে শাখা আছে, এই শাখায় যদি তিনটা জিনিস নিয়ে আলোচনা করে সেই শাখাটাকে বলা হবে রসায়ন। যেমন যে বিজ্ঞানের যে শাখায় পদার্থের কি গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের কি পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? রসায়ন বলে। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? ওকে, তুমি বলো দেখি আগে, দাঁড়াও। হ্যাঁ বলো। বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে। ওহ গুড, ও সুন্দর পেয়েছে, এখনই মুখস্থ হয়ে গেছে। তুমি বলো এবার। হ্যাঁ হ্যাঁ বলো, রসায়ন কাকে বলে? বিজ্ঞানের যে হ্যাঁ। শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে। গুড, এবার আমরা দেখব। দেখো আমাদের পড়া এখানে কিন্তু মুখস্থ হয়ে যাচ্ছে, তাই না? আমরা প্রথম অধ্যায়টার জ্ঞানমূলক প্রশ্ন বা ক নম্বরের যে প্রশ্নগুলো আছে আমরা মুখস্থ করে রাখতেছি। এবার হচ্ছে দেখো 2 নম্বর প্রশ্ন কি লিখছি আমি, কেমিস্ট্রি শব্দের উৎপত্তি কি বা কোথায় বা কোথা হতে আসলো। কেমিস্ট্রি আমাদের এই যে বইয়ে লেখা আছে যে কেমিস্ট্রি বা রসায়ন, এই রসায়ন শব্দটি কোথা হতে আসলো এই বিষয়টা আমরা এখন জানব। দেখো কি লিখছি আমি, কেমিস্ট্রি শব্দের উৎপত্তি কি। তাহলে উত্তরটা লিখছি দেখো মধ্যযুগীয়। তাহলে কোন যুগ এটা? যুগের মধ্যে হ্যাঁ মধ্যযুগ। মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো। আরবরা সেই সময় কি করত? রসায়ন চর্চা করত, মানে রসায়ন নিয়ে কি পড়াশোনা করত বা গবেষণা করত, এটাকে বলা হয় কি চর্চা। তাহলে কোথায় সেটা? মধ্যযুগীয় আরবের, আর দেশের নাম কি আরব দেশ, তাই না? অর্থাৎ আরব মুসলিম কান্ট্রিগুলো বা আরবিয়ান কান্ট্রিগুলো। তা আরবের ওই সময় কি আরবের রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো, আর গবেষকদের বলা হতো কি আলকেমিস্ট। গবেষকদের কি বলা হতো? আলকেমিস্ট। আর আলকেমি শব্দটি এসেছে আরবি শব্দ আলকিমিয়া থেকে। কি থেকে আসছে? আলকিমিয়া থেকে। আর দেখো আলকিমিয়া শব্দটি আবার এসেছে কিমি শব্দ, তার ইংরেজি বানান দেখো CHEMI, নাম কি হয়? কিমি। কিমি বা KIMI, কিমি। ঠিক আছে, উচ্চারণ একই। দেখো বানানটা একটু ভিন্ন কিন্তু মানেটা কি একই। এই শব্দ থেকে এসেছে, তাই না? এই কিমি শব্দ থেকেই কেমিস্ট্রি শব্দের কি উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হলো রসায়ন। কি হয়েছে না? এখনই মুখস্থ হয়েছে তো? আচ্ছা, তাহলে বলো দেখি কেমিস্ট্রি শব্দের উৎপত্তি কি। সবাই একবার বলো, খুব স্লোলি বলো। মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো,
আর গবেষকদের বলা হতো আলকেমিস্ট। হ্যাঁ, আলকেমি শব্দটি এসেছে আলকিমিয়া থেকে। আলকিমিয়া শব্দটি আবার এসেছে কিমি বা কিমি শব্দ থেকে। এই কিমি শব্দ থেকেই কেমিস্ট্রি শব্দের উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হলো রসায়ন। গুড, আমাদের পড়া ক্লাসই দেখো মুখস্থ হয়ে যাচ্ছে, তাই না? এবার তুমি বলো দেখি, তুমি বলো কেমিস্ট্রি শব্দের উৎপত্তি কোথা হতে হলো? মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো, আর গবেষকদের বলা হতো আলকেমিস্ট। আলকেমি শব্দটি এসেছে আরবি শব্দ আলকিমিয়া থেকে। আলকিমিয়া শব্দটি আবার এসেছে কিমি বা হ্যাঁ, কিমি শব্দ থেকে। কিমি শব্দ থেকে কেমিস্ট্রি শব্দের, যার বাংলা প্রতিশব্দ হলো ওহ গুড, ফাইন, থ্যাংক ইউ। বসো। এবার দেখো আমরা কয়টা জিনিস শিখলাম এখন? দুইটা। এক হচ্ছে কি রসায়ন কি বা কাকে বলে, দুই হচ্ছে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি কি বা কেমিস্ট্রি শব্দের উৎপত্তি কোথা হতে হলো, তাই না? এটা বিষয়ে আমরা জানলাম। এবার জানবো, দেখো খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে লিখছি আমি, সেটা হচ্ছে ব্রোঞ্জ। ব্রোঞ্জ কি কি লিখছি এখানে? হ্যাঁ, লেখা কি ধরা যায়? হ্যাঁ, তাহলে এটা কি প্রশ্ন কি বলছি? ব্রোঞ্জ কি? তাহলে আমরা দেখো উত্তরটা বলতে পারি যে কপার ও টিন ধাতুকে গলিয়ে। তাহলে কয়টা এখানে ধাতু আছে? দুইটা। সে দুইটা ধাতুর নাম কি? কপার। হ্যাঁ, এই দুইটা জিনিস বেশি করে আমাদের মনে রাখতে হবে, তাহলে সংজ্ঞাটা অলরেডি আমাদের চলে আসবে। হ্যাঁ, তাহলে কপার ও টিন ধাতুকে কি গলিয়ে দেখো তরলে পরিণত করে। গলিয়ে ফেললে তো তরল হয়ে যাবে, তাই না? তরল হয়ে গেল, তরল অর্থাৎ গলিয়ে, এবং এই দুটি কি তরলকে একত্রে মিশিয়ে, একত্রে কি মিশিয়ে, অর্থাৎ মিশালেও একত্রিত হয় বা একত্রিত করলেও মিক্সড হয়ে যায়, তাই না? তাহলে আমরা বুঝলাম তরলকে একত্রে কি মিশিয়ে, এই যে আমরা গলিয়ে, যদি আমরা গলি তো অবশ্যই তাপ দিতে, মানে তাপ দেওয়ার প্রয়োজন হয়, তাহলে সেটা কি তাপীয় অবস্থায় থেকে গেল না, অর্থাৎ গরম অবস্থায় থেকে গেল না, ওইটাকে আবার কি করতে হবে? ঠান্ডা করতে হবে। যে ঠান্ডা করে যে কঠিন সংকর ধাতুতে কি হয়? পরিণত হয়, তাকে ব্রোঞ্জ বলে। তাহলে আমরা একটু সুন্দর করে বলতে পারি, যেহেতু সংজ্ঞাটা আমরা বুঝলাম, তাহলে একটু সুন্দর করে আমরা বলি যে কপার ও টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে এবং এ দুটি তরলকে একত্রে মিশিয়ে ঠান্ডা করে যে কঠিন সংকর ধাতুতে পরিণত হয়, তাকে কি বলে? ব্রোঞ্জ বলে। তো এবার আমরা একজন বলবো, এবার কে বলবে? তুমি বলবা। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো দেখি। কপার ও টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে এবং এ দুটি তরলকে একত্রে মিশিয়ে ঠান্ডা করে যে কঠিন সংকর ধাতুতে পরিণত হয়, তাকে ব্রোঞ্জ বলে। হ্যাঁ, গুড, বসো। তাহলে আমরা প্রশ্নটা কি জানলাম? ব্রোঞ্জ কি কপার ও টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে এবং এ দুটি তরলকে একত্রে মিশিয়ে ঠান্ডা করে যে কঠিন সংকর ধাতুতে পরিণত করা হয়, তাকে কি বলে? ব্রোঞ্জ বলে। তাকে কি বলে? ব্রোঞ্জ বলে। তো যাই হোক, আমরা এখন এই তিনটে সংজ্ঞা সুন্দর করে শিখলাম। আমরা নেক্সট দেখি আমরা কি সংজ্ঞা শিখতে পারি। তাহলে প্রথম সংজ্ঞা আমরা কি শিখলাম বলো দেখি প্রশ্নটা? হ্যাঁ, তারপরের প্রশ্নটা কি ছিল? হ্যাঁ, তারপরের প্রশ্ন কি ছিল? হ্যাঁ, তিনটা এই প্রশ্ন ছিল আমাদের এবং উত্তরও আমরা জানলাম। এবার জানবো আমরা যে গবেষণা কি। লেখো, কি কি লিখবো বলো? হ্যাঁ, তাইলে কয় নাম্বার প্রশ্ন দেবো এটা? 4। তাইলে লেখো গবেষণা কি। গবেষণা বানানটাও একটু দেখবা, ভিডিওতে যেন ভালো দেখা যায়, এই জন্য একটু বড় করে লিখতেছি, হয়তো ছোট হলে দেখা যায় না ভালো। দেখো, সঠিক পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, লেখো সঠিক পদ্ধতিতে পরীক্ষা, হ্যাঁ, নিরীক্ষার
মাধ্যমে সঠিক পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে লেখো কোনো কিছু জানার নামকে গবেষণা বলে। মাধ্যমে কোনো কিছু কি কি বলছি? হ্যাঁ, কোনো কিছু জানার নামকে কি বলে? হ্যাঁ, গবেষণা বলে। তাহলে 4 নম্বর প্রশ্নটা আমরা কি জানলাম বলো দেখি? হ্যাঁ, গবেষণা কি? তো পড়ো দেখি একবার, যে সঠিক পদ্ধতিতে হ্যাঁ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। হ্যাঁ, তাহলে আরেকবার বলো দেখি, একজন বলো, তুমি বলো, হ্যাঁ তুমি দাঁড়াও, বলো দেখি। সঠিক পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার নামকে গবেষণা বলে। গুড, বসো। তাহলে গবেষণা কি? যে সঠিক পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার নামকে গবেষণা বলে। এটা কত নম্বর প্রশ্ন জানলাম আমরা? 4 নম্বর প্রশ্ন। এবার লেখো 5 নম্বর প্রশ্নটা লেখো। মধ্যযুগে আরবের রসায়ন, হ্যাঁ রসায়ন চর্চাকে কি বলা হতো? প্রশ্নটা করা হলো, তার উত্তরটা হবে যে মধ্যযুগে আরবের রসায়ন চর্চাকে আলকেমি, হ্যাঁ রসায়ন চর্চাকে একটু হাইলাইটস করলাম, এটা আলকেমি বলা হতো। ডারি। তাহলে আমরা প্রশ্নটা নিতে পারি, মধ্যযুগের রসায়ন চর্চাকে কি বলা হতো? বলেন দেখি, মধ্যযুগের রসায়ন চর্চাকে কি বলা হতো? হ্যাঁ, তাহলে আমরা এইভাবে বলবো। প্রশ্নটা আবার আমরা রিপ্লাই করি যে মধ্যযুগে আরবের রসায়ন চর্চাকে কি বলা হতো। তাহলে আমরা বলবো উত্তর কি হবে? মধ্যযুগে আরবের রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো। আবার বলো দেখি। আচ্ছা, এটা কয় নম্বর প্রশ্ন আমরা জানলাম? 5 নম্বর প্রশ্ন। এর আগে 4 নম্বর প্রশ্নটা কি ছিল মনে আছে? হ্যাঁ, এখন মিশাই দিলাম। বলো দেখি, গবেষণা কাকে বলে? গুড। এবার আমরা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আরো জানবো, সেটা হচ্ছে লেখো বিজ্ঞান কি? কয় নম্বর প্রশ্ন দিব এটা? 6 নম্বর প্রশ্ন। লেখো বিজ্ঞান কি? বিজ্ঞান কি? প্রশ্নটা হচ্ছে বিজ্ঞান কি? এখন আমরা উত্তরটা লিখব। তো প্রশ্নটা তোমরা সাথে লিখে ফেলো। লিখছো? হ্যাঁ, আচ্ছা। তাহলে লেখো জীব ও জড় বস্তু জগৎ সম্পর্কে। লেখো জীব ও জড় কি বলছিলাম? বস্তু জগৎ কি সময় পর কয় রেপ না সম। আচ্ছা, একটু সম্পর্ক বানানটা ঠিক করি। জগৎ সময় সম্পর্কে এতটুক লেখো। কি লিখছো? জীব ও জড় বস্তু জগৎ সম্পর্কে হ্যাঁ পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা লেখো সম্পর্কে পর্যবেক্ষণ, তারপরে কি? হ্যাঁ, পরীক্ষা বানানগুলো দেখবা, নিরীক্ষা না, পরীক্ষা নিরীক্ষা। তাহলে একটু বলো দেখি পুরোটা। জীব ও জড় বস্তু জগৎ সম্পর্কে হ্যাঁ পরীক্ষা নিরীক্ষা
ও বিজ্ঞানসম্মত অনুসন্ধানের মাধ্যমে। পরীক্ষা নিরীক্ষা ও কি? হ্যাঁ, বিজ্ঞানসম্মত কি অনুসন্ধান, বানান কি? অনুসন্ধানের মাধ্যমে। মাধ্যমে লেখাগুলো কি একটু দেখা যায় স্পষ্ট? ওকে। অনুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত যে বিশেষ জ্ঞান, প্রাপ্ত, হ্যাঁ, প্রাপ্ত যে বিশেষ জ্ঞান, প্রাপ্ত যে কি লিখছি? হ্যাঁ, বিশেষ জ্ঞান মানুষের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করে। বিশেষ জ্ঞান মানুষের কি জ্ঞান ভাণ্ডারকে কি করে? সমৃদ্ধ করে। হ্যাঁ, তাকে কি বলে? বিজ্ঞান বলে। বিজ্ঞান বলে। কত সুন্দর একটা প্রশ্নের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। আচ্ছা, লেখা শেষ করো, তারপরে আমরা আবার শুনবো বা বলবো। সবার হয়েছে লেখা? আচ্ছা, তাহলে দেখো এটা আমাদের কত নম্বর প্রশ্ন? 6 নম্বর। তাহলে 6টা প্রশ্নের অ্যান্সার আমরা জানলাম যে বিজ্ঞান কি? জীব ও জড় বস্তু জগৎ সম্পর্কে। হতে পারে সেটা জীব, হতে পারে সেটা জড়। বস্তু জগৎ সম্পর্কে পর্যবেক্ষণ। 1 নম্বর শর্ত কি আছে? পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা ও বিজ্ঞানসম্মত অনুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত যে বিশেষ জ্ঞান মানুষের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করে তাকে কি বলে? বিজ্ঞান বলে। ঠিক আছে, তো আমরা এটা প্রশ্নের অ্যান্সার জানলাম। এটা কত নম্বর প্রশ্ন? 6 নম্বর। তাহলে এরপরে কত নম্বর প্রশ্ন জানবো? হ্যাঁ, প্রশ্ন নম্বর কত হবে? 7। আচ্ছা, 7 নম্বর প্রশ্নটা লেখো যে মোমের প্রধান উপাদান কি? 7, মোম এর প্রধান কি বলছি? হ্যাঁ, মোম এর কি লিখবো? মোম এর প্রধান, একটু বড় করে লিখি, প্রধান উপাদান। হ্যাঁ, উপাদান কি? হ্যাঁ, তাহলে এটা প্রশ্ন না আমাদের, তাহলে কি হবে উত্তরটা লিখবো আমরা কি? মোম এর প্রধান উপাদান হলো, লেখো এতটুক, কি লিখবা? মোমের প্রধান উপাদান হলো কার্বন ও হাইড্রোজেন। কি লিখবো? হ্যাঁ, কার্বন, এখানে যদি ও লেখে, ও হাইড্রোজেন, বানান কি? হাইড্রোজেন। তাহলে এবার বলো দেখি প্রশ্নটা কি আছে? হ্যাঁ, মোম এর প্রধান উপাদান কি? উত্তরটা কি হবে? মোম এর প্রধান উপাদান হলো কার্বন ও হাইড্রোজেন। কার্বন ও কি মুখস্থ হয়েছে? হ্যাঁ, আবার বলো দেখি। মোমের প্রধান উপাদান কি? হ্যাঁ, এবার আমরা লিখব, জমিতে তো আমরা সার দেই, তাই না? বলবো যে সার কি? প্রশ্নটা কত হবে তাহলে? 7 নম্বর প্রশ্ন আমাদের হয়ে গেছে। এবার লিখব হচ্ছে 8 নম্বর প্রশ্ন। সার কি বা কাকে বলে? কত নম্বর? 8। হ্যাঁ, কি লিখছি? হ্যাঁ, বানানটা একটু দেখা দরকার ভালো করে। তার উত্তরটা হবে কি এখন আমরা জানবো। প্রশ্ন লিখছো সবাই? হ্যাঁ, তাহলে আমরা কি প্রশ্ন লিখছি? সার কি? লেখো কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস। উত্তর কার্বন, কমা, হ্যাঁ, অক্সিজেন, কার্বন, অক্সিজেন, নাইট্রো, হ্যাঁ,
নাইট্রোজেন ফ দন্তের স, হ্যাঁ, ফসফরাস। কয়টা হয়েছে মৌল এখানে? 4টা। এতটুকু লেখো আগে। লিখছো? কি লিখছো? কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস। লেখো প্রভৃতি মৌলের সমন্বয়ে গঠিত। ফসফরাস প্রভৃতি, প্রভৃতি বানান কি? প্রভৃতি মৌলের সমন্বয়ে, প্রভৃতি মৌলের সমন্বয় বনা, সমন্বয়ে কি? গঠিত। প্রভৃতি মৌলের সমন্বয়ে গঠিত রাসায়নিক পদার্থ। সমন্বয়ে গঠিত রাসায়নিক পদার্থ, হ্যাঁ, পদার্থ যা মাটির উর্বরা তাই না? ঊর্ধ্ব হয়েছে। আচ্ছা, বানানটা আমরা একটু ঠিক করি। উর্বরা বানান কি? হ্যাঁ, যা মাটির কি করে বলেন দেখি? হ্যাঁ, এটা হয়েছে না? উর্বরা কি? শক্তি বৃদ্ধি করে, কি করে মাটির? হ্যাঁ, উর্বরা শক্তি বৃদ্ধি করে, তাকেই সার বলে। অর্থাৎ আমরা সঙ্গে ভালোভাবে লিখতে পারি যে তাকে সার বলে। তাহলে আমাদের এটা কত নম্বর প্রশ্ন হলো? 8 নম্বর। প্রশ্নটা কি? সার কি বলা যাবে এখন? তাহলে আমরা বলবো যে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস প্রভৃতি, মানে এরকম আরো মৌল হতে পারে। হ্যাঁ, তাহলে প্রভৃতি মৌলের সমন্বয়ে গঠিত রাসায়নিক পদার্থ, তাই না? এগুলা কি সবগুলা দিয়ে যেটা তৈরি হবে সেটা হবে কি? রাসায়নিক পদার্থ। যে বা যা বা যেটি বা যাহা কি করবে? মাটির উর্বরা শক্তি বৃদ্ধি করে, তাকে সার বলে। ঠিক আছে, তো হয়েছে এখন? হ্যাঁ, আরেকবার বলো দেখি, কেউ একজন বলো। হ্যাঁ, তুমি বলো। কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস প্রভৃতি মৌলের সমন্বয়ে গঠিত রাসায়নিক পদার্থ যা মাটির উর্বরা শক্তি বৃদ্ধি করে, তাকে সার বলে। হ্যাঁ, ঠিক আছে। তো এটা কত নম্বর প্রশ্ন গেল আমাদের? এবার লেখো 9 নম্বর প্রশ্ন। বিজ্ঞানী কি? বিজ্ঞানী কি বা কাকে বলে? বিজ্ঞানী কত লিখব? 9। কি প্রশ্ন বলছি? হ্যাঁ, বিজ্ঞানী কি বা কাকে বলে? তাহলে বিজ্ঞানী কাকে বলে সংজ্ঞাটা আমরা জানবো। লেখো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছুর, কি বলছিলাম? কোনো কিছুর জানার নামকে কি বলে? না, জানার নামকে গবেষণা বলে। গবেষণা বলে। এতটুকু লেখো। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছুর জানার নামকে গবেষণা বলে। আর যিনি গবেষণা করেন তাকে গবেষক বা বিজ্ঞানী বলে। আর যিনি কি করেন? যিনি গবেষণা কি বলছি? করেন তাকেই গবেষক বা কি বিজ্ঞানী বলে।
তাহলে প্রশ্নটা একবার দেখো তো, 9 নম্বর প্রশ্ন কি ছিল? বিজ্ঞানী কি? তো বলো দেখি একবার। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হ্যাঁ কোনো কিছু জানার নামকে গবেষণা বলে। আর যিনি গবেষণা করেন তাকেই গবেষক বা বিজ্ঞানী বলে। দেখো আমরা যেহেতু রসায়ন বই পড়তেছি, আর রসায়নের প্রথম অধ্যায় যেহেতু, আর এর কারণে আমরা খুব সুন্দর করে শুরু করছি, অর্থাৎ শুরুর থেকেই, শূন্য থেকেই শুরু, তাই না? এজন্য আমরা জ্ঞানমূলক বা ক নম্বরের যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো আমরা জানার চেষ্টা করতেছি বা শিখতেছি। তো এ পর্যন্ত কয়টা প্রশ্ন হলো? 9টা। তো আমরা এবার 10 নম্বর প্রশ্ন জানবো। 10 লিখছিলাম, উপরে লিখি যেন ভালো দেখা যায়। তাহলে প্রশ্ন নম্বর কত? 10। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দিব এবার। ধরো বিষাক্ত পদার্থ কি? বিষাক্ত পদার্থ কি? প্রশ্নটা কি বলছি? বিষাক্ত পদার্থ কি বা কাকে বলে? তাহলে আমরা উত্তরটা লিখব। মানুষ ও পরিবেশের জন্য আমরা লিখি মানুষ ও পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থকে, সুন্দর একটা ছোট্ট সংজ্ঞা, মানুষ ও পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থকে বিষাক্ত পদার্থ বলে। বিষাক্ত পদার্থ বলে। খুব ছোট সংজ্ঞা না? হ্যাঁ, ছোট্ট একটু প্রশ্ন, হ্যাঁ ছোট্ট উত্তর। তাহলে কি সেটা? বিষাক্ত পদার্থ কি? কি বলছি? বিষাক্ত পদার্থ কি? তাহলে মানুষ ও পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থকে কি বলে? বিষাক্ত পদার্থ বলে। তাহলে এটা আমাদের কত নম্বর প্রশ্ন হলো? হ্যাঁ, 10 নম্বর প্রশ্ন। প্রশ্নটা কি আবার বলো দেখি। হ্যাঁ, তার উত্তরটা কি হবে? হ্যাঁ, কত নম্বর প্রশ্ন গেল এটা? 10। এরপরে লেখো 11 নম্বর প্রশ্ন। 10-এর পর কত হবে? 11। 11 প্রশ্নটা আরও খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে বিস্ফোরক পদার্থ কি? বিস্ফোরক, বি দন্তেশয় ফ, হ্যাঁ, র আর ক, বিস্ফোরক পদার্থ। বিস্ফোরক পদার্থ কি? উত্তরটা আমরা নেই। প্রশ্নটা কি বলছি? বিস্ফোরক পদার্থ কি বা কাকে বলে? লেখো, যেসব দ্রব্য অস্থিত, যেসব দ্রব্য বা পদার্থ, হ্যাঁ এটাও দেওয়া যায়, যেসব পদার্থ, কি বলছিলাম? পদার্থ অস্থিত এবং নিজে নিজেই, অস্থিত মানে কি? স্থির থাকে না, অস্থিত বা কি? হ্যাঁ, নিজেই, এতটুকু লেখো দেখি। যেসব পদার্থ বা দ্রব্য অস্থিত বা নিজে নিজেই কি বিক্রিয়া করতে পারে, নিজে নিজেই বিক্রিয়া করতে পারে। পুরোটা বলো দেখি, কি লিখছি? তাহলে তাকে বা তাদেরকে, হ্যাঁ প্রশ্ন ছিল বিস্ফোরক পদার্থ বলে। তো আমরা একটু সংজ্ঞাটা আর একটু ভালো করে সাজিয়ে নেই।
প্রশ্নটা একবার দেখি, সেটা হচ্ছে বিস্ফোরক পদার্থ কি। উত্তর কি বলছি, যে যেসব দ্রব্য বা পদার্থ অস্থিত। আমরা এইখানে বাটা কাটা দিয়েই, অনেকগুলো বাই হয়ে গেছে, তাহলে বাটা কাটা দিয়ে আমরা লিখতে পারি যে এবং যেসব দ্রব্য বা পদার্থ অস্থিত মানে স্থির নয়, অস্থিত এবং নিজে নিজেই বিক্রিয়া করতে পারে তাদেরকে বিস্ফোরক পদার্থ বলে। খুব সুন্দর হয়েছে না এবার? আচ্ছা, তো তোমরা লেখো এটা কত নম্বর প্রশ্ন গেল? 11 নম্বর প্রশ্ন। তাহলে 11 নম্বর প্রশ্নটা কি আরেকবার বলো দেখি। বিস্ফোরক পদার্থ কি বা কাকে বলে? উত্তর কি হবে? যেসব পদার্থ বা দ্রব্য, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি হ্যাঁ সবার উদ্দেশ্যে, যে বিস্ফোরক পদার্থ কি? যেসব দ্রব্য বা পদার্থ অস্থিত এবং নিজে নিজেই বিক্রিয়া করতে পারে তাদেরকে বিস্ফোরক পদার্থ বলে। গুড। তাহলে এটা কত নম্বর প্রশ্ন আমাদের? হ্যাঁ 11। এরপরে আমরা লিখব 12 নম্বর প্রশ্ন। কতটা লিখব? 12টা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিব, যেগুলো পরীক্ষায় আসার মতো। তারপর এরপরে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা হচ্ছে ট্রিফয়েল কি? কত দেব এবার? 12। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ট্রিফয়েল কি? ঠিক আছে, এটা আমাদের এটিপি এর খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটিপি এর কি প্রশ্ন? হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। নাম কি প্রশ্নের? ট্রিফয়েল কি? উত্তর লেখো। আন্তর্জাতিক তেজস্ক্রিয় পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ লিখছো? কি বলছি? আন্তর্জাতিক তেজস্ক্রিয় পদার্থ চিহ্নটিকে, চিহ্ন মানে প্রতীক তাই না, চিহ্নটিকে ট্রিফয়েল কি বলছি? আন্তর্জাতিক তেজস্ক্রিয় পদার্থ চিহ্নটিকে ট্রিফয়েল বলা হয় বা বলে, হ্যাঁ বলা হয়। এতটুক লেখো। আন্তর্জাতিক কি তেজস্ক্রিয় পদার্থ চিহ্নটিকে ট্রিফয়েল বলা হয়। আর একটু লেখো, এটি দ্বারা কি অতিরিক্ত, হ্যাঁ কি বলছি? এটি দ্বারা অতিরিক্ত ক্ষতিকর আলোক রশ্মিকে বোঝায়। এটি দ্বারা অতিরিক্ত, হ্যাঁ এ তো খুব সুন্দর মনে রাখতে পারো, ক্ষতিকর আলোক রশ্মিকে বুঝায়। তাহলে 12 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নটা কি? ট্রিফয়েল কি বা কাকে বলে? তাহলে উত্তরটা এটা হবে এরকম, যে আন্তর্জাতিক তেজস্ক্রিয় পদার্থ চিহ্নটিকে ট্রিফয়েল বলা হয়। এটি দ্বারা অতিরিক্ত ক্ষতিকর আলোক রশ্মিকে বোঝায়। প্রিয় শিক্ষার্থী, কতটি প্রশ্ন হলো এবার? হ্যাঁ এরপরে কত হবে? হ্যাঁ আচ্ছা, তেরো প্রশ্ন, 13টা অর্থাৎ 13 নং। 13 প্রশ্ন নম্বর কত এটা? আচ্ছা, তাহলে
এবার কত নম্বর প্রশ্ন আমরা জানবো? 13 নং। তো 13 নং প্রশ্ন কি হবে এখনো বলা হয়নি। এর আগে 12 নং প্রশ্ন কি ছিল? হ্যাঁ, এই 13 নম্বর প্রশ্নটা এটাও খুবই ইম্পর্টেন্ট। এটিপি এর একটা এটাও প্রশ্ন দিচ্ছি, ভেরি ভেরি কি, হ্যাঁ 12 নম্বর যেমন প্রশ্নটা ইম্পর্টেন্ট ছিল, এবার 13 নম্বর প্রশ্নটাও আমি ইম্পর্টেন্ট দিতে চলেছি। সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স কি? লেখো, কোয়ান্টাম মেকানিক্স কি? উত্তর, আচ্ছা এতটুকু লিখছো, কোয়ান্টাম মেকানিক্স কি? লেখো, কথা বলো না, ভালো করে লেখো, কোয়ান্টাম মেকানিক্স কি? হ্যাঁ, লেখো, বিজ্ঞানের যে শাখায় বিজ্ঞানের কি বলছি, যে শাখায় গাণিতিক হিসাব নিকাশের সাহায্যে, গাণিতিক কি বলছি, হ্যাঁ হিসাব নিকাশেরও এখানে হবে নিকাশের কি বলছি, সাহায্যে, বিজ্ঞানের যে শাখায় গাণিতিক হিসাব নিকাশের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করা যায়। কি লিখছি? বিজ্ঞানের যে শাখায় গাণিতিক হিসাব নিকাশের সাহায্যে পরমাণুর গঠন কি করা যায়, ব্যাখ্যা করা যায়। একটু পুরো সংজ্ঞাটা পড়ো দেখি। হ্যাঁ, বিজ্ঞানের যে শাখায় গাণিতিক হিসাব নিকাশের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করা যায় তাকে হ্যাঁ কোয়ান্টাম কি বলে, মেকানিক্স বলে। এটা কি ব্যাখ্যা করবে বলো দেখি? পরমাণুর গঠন ব্যাখ্যা করবে, তাই না? পরমাণুর গঠন ব্যাখ্যা করাটার বিষয়টাই হচ্ছে কি, কোয়ান্টাম মেকানিক্স। এবার আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেব, খুবই ইম্পর্টেন্ট। তো এটা কত নম্বর প্রশ্ন হলো? হ্যাঁ, এটা আমি মিশিয়ে দিচ্ছি। এর পরের প্রশ্ন হচ্ছে কত? হ্যাঁ 13 নম্বর হলো না? হ্যাঁ 14 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে, দেখো কি লিখি আমি, তেজস্ক্রিয় পদার্থ কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তেজস্ক্রিয় পদার্থ কি? উত্তর কি লিখবো? উত্তরটা লিখবো এবার, তাই না? লেখো, যেসব পদার্থ থেকে স্বতঃস্ফূর্তভাবে স্বতঃস্ফূর্ত বানান কি? বলো, স্বতঃস্ফূর্ত বানান কি? হ্যাঁ, দন্তেশ্বয় ব ত দন্তেশ্বয় ফুর তয় রেপ না, স্বতঃস্ফূর্ত কি বলছি? যেসব পদার্থ থেকে হ্যাঁ স্বতঃস্ফূর্ত ভাবে, তাই না, বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি স্বতঃস্ফূর্ত ভাবে বিভিন্ন হ্যাঁ
তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। কি হয়? নির্গত হয়। হ্যাঁ, নির্গত হয় তাকে কি বলে? তাকে তেজস্ক্রিয় পদার্থ বলে। গুড, সুন্দর একটা প্রশ্ন এবং সুন্দর একটা অ্যান্সার। তাহলে উত্তরটা কি? প্রশ্নটা আবার জেনে নেই যে তেজস্ক্রিয় পদার্থ কি। উত্তর হবে যেসব পদার্থ থেকে স্বতঃস্ফূর্তভাবে মানে হচ্ছে আপনা আপনি ভাবে, মানে নিজে নিজেই, হ্যাঁ, যেটাকে ইংলিশে আমরা বলি অটোমেটিক্যালি, আপনা আপনি, অটোমেটিক, তাই না? তাহলে যেসব পদার্থ থেকে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তাকে তেজস্ক্রিয় পদার্থ বলে। হয়েছে? লেখা হয়েছে? হ্যাঁ, আরেকবার বলো দেখি, তেজস্ক্রিয় পদার্থ কি? যেসব পদার্থ থেকে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তাকে তেজস্ক্রিয় পদার্থ বলে। গুড। আর একটা প্রশ্ন দেব, দেখো এটা কত নম্বর প্রশ্ন গেল? আমাদের 14। এবার প্রশ্ন হচ্ছে কি? 15। 15 নম্বর প্রশ্নটা হচ্ছে অ্যাপ্রন কি? হ্যাঁ, যেটা তোমরা পরে আসো বা পরে থাকো বা স্কুলে যাও, সাদা রঙের পোশাক। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাপ্রন কি? তাহলে আমরা নেই উত্তরটা, লেখো অ্যাপ্রন কি বা কাহাকে বলে? লেখো গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষা চালানোর উদ্দেশ্যে পরীক্ষা নিরীক্ষা চালানোর উদ্দেশ্যে নিজেদের নিরাপত্তার জন্য, নিজেদের সুরক্ষার জন্য হতে পারে, নিজেদের সুরক্ষার জন্য বা নিরাপত্তা, বানানটা ভুল করেছি, হ্যাঁ, নিজেদের নিরাপত্তার জন্য, নিজেদের কি নিরাপত্তার জন্য এক ধরনের সাদা পোশাক, এক ধরনের সাদা পোশাক বানান কি? আচ্ছা, ঠিক আছে তো না? সাদা পোশাক পরিধান করা হয়, তাকেই কি বলে? তাকেই অ্যাপ্রন কি বলে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কতটা প্রশ্নের অ্যান্সার জানলাম? লাস্ট কত? 15। 15 নম্বর প্রশ্নটা কি ছিল বা কি? হ্যাঁ, অ্যাপ্রন কি কাকে বলে বলো দেখি? গবেষণাগারে আচ্ছা, ঠিক আছে, আমরা একটু আবার দেখি। হ্যাঁ, তাহলে আমি বলি একটু ধীরে ধীরে। প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন যে অ্যাপ্রন কি, তাই না? আচ্ছা, উত্তরটা হবে যে গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষা চালানোর উদ্দেশ্যে নিজেদের সুরক্ষার জন্য অথবা নিরাপত্তার জন্য এক ধরনের সাদা পোশাক পরিধান করা হয়, তাকে কি বলে? অ্যাপ্রন বলে। তো আমরা আজকে কি শিখলাম বলো দেখি? বিষয়ের নাম কি? হ্যাঁ, কোন শ্রেণীর রসায়ন এটা? হ্যাঁ, নবম ও দশম শ্রেণীর রসায়ন। বিষয় রসায়ন আর অধ্যায়ের নাম ছিল
হ্যাঁ, প্রথম অধ্যায় রসায়নের ধারণা। এখান থেকে আমরা আজকে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর জানলাম, অথবা ক নাম্বারের প্রশ্নের উত্তরগুলো আমরা কি করলাম, জানলাম। তো যাই হোক, এরকম প্রশ্ন আমরা নেক্সট ক্লাসে আমরা আরও শিখব বা আমরা পড়ব। আজকের মতো আমাদের ক্লাস এখানেই আমরা শেষ করতে যাচ্ছি বা শেষ করব। তো যাই হোক, এরকম নিত্য নতুন ক্লাস তোমরা যদি পেতে চাও তাহলে আমার এই চ্যানেলটার মধ্যে কি করে রাখবা, সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল আইকনটি বাজিয়ে রাখবা, নোটিফিকেশন অন করে রাখবা, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমরা কি পাবা। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।